আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এইচএসসি 27 ব্যাচ যারা তোমাদের সামনেই টেস্ট এক্সাম, কিন্তু অনেকেরই সিলেবাস কমপ্লিট না, আবার সিলেবাস কমপ্লিট করা থাকলেও হচ্ছে প্রি টেস্টে ভালো করো নাই বা আগের এক্সামসে ভালো করো নাই, বা যেখানেই মডেল টেস্ট দাও বাসায় বাইরে তেমন একটা ভালো হচ্ছে না, অথবা প্রিপারেশন তোমার অনেকটাই নেওয়া হয়ে গেছে, এখন তুমি নিজেকে আরও কীভাবে বেটার করবা ওইটা নিয়ে তুমি টেনশন করতেছো। সো আমি আজকে খুবই ছোট কিছু গাইডলাইন দিব, খুবই বেসিক জিনিস, এগুলো সবাই মোস্ট অফ দ্য টাইম জানে। আমি কিছু ট্রিক্স বলে দিব যেটা তুমি আরও ফাস্ট হচ্ছে, তোমার সিলেবাস যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে তুমি কিভাবে শেষ করবে, আর যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তাহলে তুমি আরও কিভাবে বেটার পারফর্ম করবে এক্সামে। আজকে আমি ওগুলা নিয়ে কথা বলবো। সো প্রথমেই আসি, আমাদের তো গ্রুপ সাবজেক্টস থাকে, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলা সব গ্রুপেই থাকে। তাছাড়া আমাদের এমসিকিউ, সিকিউ এগুলাও থাকে। সো আমরা প্রত্যেকটা জিনিস একটু ভাগ ভাগ করে নিব। আমরা যদি ভাগ ভাগ করে পড়ি তাহলে ইটস ইজিয়ার ফর আস। সো আমি যেহেতু কমার্সের, সো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপর মার্কেটিং, ম্যানেজমেন্ট এগুলাই আমার গ্রুপ সাবজেক্ট। সো প্রথমত তোমাদের কি করা লাগবে, এখন দেখো আমরা অলওয়েজ একটা জিনিস পড়ে আসছি যে তোমার সিলেবাস যদি কমপ্লিটেড হয়েও থাকে তাও তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, যদি সিলেবাস কমপ্লিট না হয়েও থাকে তাহলে তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা। কেন? প্রথমত যদি তোমার সিলেবাস কমপ্লিটেড হয়ে থাকে তাহলে তুমি যখন কোয়েশ্চেন অ্যানালাইসিসটা করবা, তুমি যেটা পড়ছো ওইটার উপর তুমি আরও বেশি ইমপ্রুভ করতে পারবে। তুমি বুঝবা তুমি কিভাবে লিখবা, কিভাবে হচ্ছে মানে কোয়েশ্চেনটা এক্সপ্লেন করবা, কিভাবে উদ্দীপকে যা দেওয়া আছে ওটা রেকগনাইজ করবা। আর যদি তোমার সিলেবাস কমপ্লিটেড না হয়ে থাকে, কোয়েশ্চেন অ্যানালিসিস করার ফলে তোমার প্রথমত হচ্ছে তুমি কিভাবে লিখবা, স্ট্রাকচারটা বুঝবা, উদ্দীপককে কিভাবে কোন টপিকের কোয়েশ্চেন করছে ওটা আইডেন্টিফাই করবা। প্লাস হচ্ছে তুমি যে টপিক ধরো তোমার ঠিকমতো পড়া হয় নাই, তুমি যদি সিকিউ থেকে কোয়েশ্চেন আনসারগুলো পড়ো, স্পেশালি মার্কেটিং, ম্যানেজমেন্ট বা থিওরিটিক্যাল সাবজেক্টের জন্য তুমি যখন কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস করবা, তোমার কিন্তু ডিফারেন্ট টপিক সিকিউ থেকে দেখেই পড়া হয়ে যাবে অনেকটুকু। তোমার মাথায় হচ্ছে তুমি বেটার বুঝবা, রেকগনাইজ করতে পারবা। সো প্রথমেই যেহেতু আমাদের গ্রুপ সাবজেক্ট, মানে সবগুলাতেই দুইটা দুইটা করে পেপার, সো এটা আমাদের প্রথমত অ্যাকাউন্টিংয়ের জন্য ম্যাথ প্র্যাকটিস করাই লাগে। সো ওটার জন্য তো তোমার আগের বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করা বাধ্যতামূলক। কিন্তু তাছাড়া ধরো ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট এগুলা করে কি আমরা জাস্ট বইটা পড়ে যাই, বইটা পড়ে গেলে আমরা মনে করি যে না আমি 2-3টা কোয়েশ্চেন দেখে গেলাম বইয়ের পিছন থেকে, তাইলে আমি বুঝে যাব কি টপিকের কোয়েশ্চেন আসবে। বাট না, বিষয়টা এমন না। যেহেতু আমাদের সিকিউ লেখা লাগে, সিকিউর হচ্ছে 3টা স্ট্যান্ডার্ড থাকে। যেমন দেখো, আমরা যদি কিসের সিকিউর কথা বলা যায়, যদি আমরা ক নাম্বার নিয়ে চিন্তা করি, হ্যাঁ, ক নাম্বার কোয়েশ্চেন, এখানে আমি এক লাইনে আনসার লিখলে আমার 1 মার্ক পাবো। খ নাম্বার কোয়েশ্চেন, এখানে 2 মার্কের, রাইট? এটা 2 মার্কের কোয়েশ্চেন। সো 2 মার্কের কোয়েশ্চেন হলে কি হয়, প্রথমে আমি একটা জিনিস লিখি, তারপর আমি হচ্ছে আরও কিছু জিনিস লিখি, রাইট? সো এইভাবে করে লিখি। সো প্রথমে আমার খ নাম্বার কোয়েশ্চেনে কিন্তু একটা আনসার দিয়ে দেওয়া লাগে, তারপর আমি ওই যে আনসারটা দিচ্ছি ওটার উপরে একটু ডেসক্রিপটিভ লিখি। সো তোমার যদি আনসারটা তোমার ঠিক হয় তাহলে এটার জন্য তুমি 1 নাম্বার পাবা, আর যদি এখানে এক্সপ্লেনেশনটা ভালো হয় তাহলে তুমি এখানে আরও 1 নাম্বার পাবা, তারপর দুইটা মিলে 2 নাম্বার পাবা। কিন্তু আমরা যদি এখন ঘর কথা চিন্তা করি, ঘর জন্য কিন্তু একটু ডিফারেন্ট। কেন? বিকজ গয় হচ্ছে 3 নাম্বার, ঘয় হচ্ছে 4 নাম্বার। সো আমরা যদি গয়ের স্ট্রাকচারটা দেখি, গয়ের জন্য আমাদের কত লাগে, গয়ের 3 নাম্বার কোয়েশ্চেন। সো তুমি এটা স্ট্রাকচারটা কিভাবে লিখবা, প্রথমে তুমি জাস্ট মেন আনসারটা লিখবা, ঠিক আছে? যে টপিক কোয়েশ্চেন করছে ওই আনসারটা লিখবা, যে টপিকে কোয়েশ্চেন করছে। ধরো তোমাকে যে কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে? ধরো কি নিয়ে কোয়েশ্চেন করতে পারে, উপযোগ নিয়ে কোয়েশ্চেন করতে পারে। এটা জিজ্ঞেস করতে পারে এটা গুণগত নাকি রূপক উপযোগ, নাকি হচ্ছে যে কোনো কিছু নিয়ে তোমাকে কোয়েশ্চেন করতে পারে। সো প্রথমে তোমার টপিকের উপর যে আনসারটা ওইটা আনসার করতে হবে। তারপর তুমি যে টপিকটা নিয়ে কথা বলছো এটার উপর তোমার কিছু এক্সপ্লেনেশন দেওয়া লাগবে এই টপিকের উপরে, ঠিক আছে? তারপর তুমি যে এই এক্সপ্লেনেশনটা দিছো ওইটা নিয়ে উদ্দীপকের সাথে রিলেটেড তোমার আরও আনসার দেওয়া লাগবে, মানে স্টেম বা উদ্দীপক রিলেটেড আনসারটা দেওয়া লাগবে। সো তুমি নাম্বার, তুমি যদি আগে প্রথমে টপিকটা রেকগনাইজ করো তুমি 1 নাম্বার পাবা। তুমি যদি তারপরে হচ্ছে এই টপিকটার কনসেপ্ট একটু এক্সপ্লেন করো তাহলে তুমি আরেক নাম্বার পাবা। তারপর উদ্দীপকের সাথে মিল রেখে উদ্দীপকে যে কোয়েশ্চেনটা করছে ওইটার সাথে তুমি যদি টপিকটা মার্চ করে কিছু একটা লিখো তাহলে তখন তুমি আরেক নাম্বার পাবা, এভাবে 3 নাম্বার পাবা। ঘয়ের জন্য সিমিলার, ঘয়ের জন্য কি করে,
ঘয়ে হচ্ছে ইউজুয়ালি তুলনামূলক কোয়েশ্চেন করে, তুলনামূলক কোয়েশ্চেন করলে কি উদ্দীপক আর টপিক দুইটা মার্চ করে একসাথে তুমি আরো কিছু জিনিস লিখবা আর কি, তাহলে তুমি আরেক নাম্বার পাবা, রাইট? সো সবকিছু কিন্তু একটা স্ট্রাকচার আছে, রাইট? আমরা কিন্তু জাস্ট একেবারে একটা আনসার লিখে দিলাম, আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফে সব আনসার লিখে দিলাম, এভাবে কিন্তু হয় না। আমাদের প্রথমত বোঝা লাগবে যে কিভাবে কোয়েশ্চেন আনসার করা লাগবে। মানে আই এম প্রিটি শিওর তোমরা সবাই এটা ঠিকমতো জানো, বাট তাও একটু যাতে তোমরা একটু বেটার বুঝো কিভাবে আমরা ইজিলি আর একটু টিচারদের চোখে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে একটু ভালো নাম্বার পেতে পারবো, ওটার জন্য আমাদের একটা স্ট্রাকচার মেনটেন করে সিকিউটা লেখা উচিত। এবার কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে তোমার কি হবে, তুমি স্ট্রাকচারটা প্রথমত বুঝবা, আর স্ট্রাকচারটা কিভাবে অ্যালাইন করে লিখবা ওইটাও বুঝবা। আর তাছাড়া তুমি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়ো, কয়েকটা প্র্যাকটিস করো, তোমার হাতের স্পিড বাড়বে, তুমি বুঝবা কোনটায় কতটুকু টাইম দেওয়া লাগবে। সো এগুলোর জন্য কোয়েশ্চেন অ্যানালাইসিস করা অনেক ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের বুঝার জন্য, বুঝার সুবিধার্থে আমাদের তো অনেক কিছু করা লাগে, যেমন ধরো আমি উদ্দীপকটা কিভাবে বুঝবো, উদ্দীপকে কি টপিক চাইছে এটা বুঝার জন্য তো আমার কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করা লাগবে, রাইট? তো স্পেশালি গ্রুপ সাবজেক্টের জন্য আমরা হচ্ছে সিকিউ অ্যানালাইসিস করব, নট অনলি পাস্ট পেপারের সিকিউ, আমরা হচ্ছে পাস্ট পেপার সিকিউতে অ্যানালাইসিস করবই। এছাড়া মানে একটা জিনিস কি, ধরো আমরা বিগত 5 বছরের পাস্ট পেপার অ্যানালাইসিস করলাম, ঠিক আছে? এটার পরে আমরা হচ্ছে তুমি যেখানে এর থেকে প্র্যাকটিস করো না কেন ওই রকম সিমিলার কোয়েশ্চেন কিন্তু আরও থাকে, ঠিক আছে? আমরা হচ্ছে একেবারে 5 বছর করার পর আরও 5 বছর আগের কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো না, আমরা বিগত 5 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পরে আমরা দেখবো যে এরকম সিমিলার আর কি কি কোয়েশ্চেন্স আছে, টেস্ট পেপারে হোক, গাইডে হোক, বইয়ে হোক, ওগুলো অ্যানালাইসিস করে তারপর আরও পিছিয়ে যাব। কারণ হচ্ছে টিচাররা কিন্তু হঠাৎ করে 10 বছর আগের কোয়েশ্চেন তুলে দেয় না, বা 10 বছর আগের কোয়েশ্চেনের প্যাটার্ন ওয়াইজ কোয়েশ্চেন করে না, ওরা কিন্তু লাস্ট কিছু বছরের কোয়েশ্চেনের প্যাটার্ন ওয়াইজই কোয়েশ্চেনটা করে। সো আমরা জাস্ট পাস্ট পেপার সিকিউ অ্যানালাইসিসের জন্য আমরা সব টাইপের কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো, এটা পাস্ট পেপার হোক, বইয়ের কোয়েশ্চেন হোক, নর্মাল সিকিউ হোক, যতটুকু পারি আমরা পড়বো। আর স্পেশালি যেহেতু আমাদের যখন ম্যাথ করা লাগে ওগুলা খাতা কলমে বসে প্র্যাকটিস করা লাগে, বাট আমরা যখন থিওরিটিক্যাল সাবজেক্ট পড়ি আমরা ধরো কয়েকটা এমনি হাতে লিখে প্র্যাকটিস করলাম, আর অন্যগুলো আমরা জাস্ট রিডিং করেই আমরা অনেক ভালো বুঝতে পারবো, আমাদের অত টাইম দেওয়া লাগবে না। সো যখন আমরা ধরো একটু ফ্রি টাইম বা ধরো আমাদের এনার্জি নাই, তখন আমরা এই যে সিকিউ অ্যানালিসিসটা করবো। এটা হচ্ছে বিগত 5 বছরের বা সেম প্যাটার্নের যেসব কোয়েশ্চেন্স থাকে সিকিউ, ওগুলো আমরা অ্যানালিসিস করবো। আচ্ছা, এবার আমরা সিকিউ থেকে মুভ করি, এবার আমরা একটু বাংলা, ইংলিশ, আইসিটি এগুলা নিয়ে কথা বলি। আমরা এত বেশি হচ্ছে গ্রুপ সাবজেক্টে ফোকাস করে ফেলি যে আমরা বাংলা, ইংলিশ, আইসিটি এগুলাতে ফোকাস করার টাইম পাই না। তার উপর যেহেতু আমরা কমার্সের বা বিজনেস স্টাডিজের, আমাদের আইসিটিতে একটু প্রবলেম হয়। আমরা আমার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর ওই যে লজিক গেট, এগুলো করতে খুবই প্যারা লাগতো, আমি কোনো মতে প্র্যাকটিস করে তারপর যাইতাম, কিন্তু এটা ইম্পর্টেন্ট। সো তোমার ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম অনেক সময় কোয়েশ্চেন রিপিটও হয় বা একদম সিমিলার কোয়েশ্চেন তুলে দেয়, জাস্ট হচ্ছে না হচ্ছে অ্যামাউন্ট বা নাম্বারগুলো একটু ডিফারেন্ট করে এরকম। এই কারণে এইগুলোর জন্য পাস্ট পেপার সলভ করা অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি ইংলিশের কথা বলি, ইংলিশে হচ্ছে ফার্স্ট পেপারে হচ্ছে সিন পার্ট থাকে একটা, যেটা ইংলিশ ফর টুডে বই থেকে আসে। সেকেন্ড পেপারে ওই ঘুরে ফিরে একই গ্রামার রুলের জিনিসপত্র আসে। সো এগুলো আমরা কোথা থেকে বেস্ট প্র্যাকটিস করতে পারবো? পাস্ট পেপার থেকে বেস্ট প্র্যাকটিস করতে পারবো। সো ইংলিশ, আইসিটি, বাংলা এগুলোর জন্য আমাদের পাস্ট পেপারই পাস্ট পেপার সলভ করা বেশি লাগবে। তোমার এগুলোর জন্য বাইরের আগের অন্য জায়গা থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করা লাগবে না অত খুব একটা, তুমি জাস্ট যতটুকু পাস্ট পেপার সলভ করতে পারবা এটার জন্য। ও বাই দ্য ওয়ে, বাংলা, ইংলিশ, আইসিটির জন্য কিন্তু ডেইলি টাইম দিবা, ঠিক আছে? আমি বাংলায় উইক ছিলাম, আমি প্রত্যেক দিন হচ্ছে বাংলায় টাইম দিতাম। তোমাদের ইংলিশে উইক লাগলে প্রত্যেক দিন তোমরা 10টা ডিফারেন্ট গ্রামার রুলের প্র্যাকটিস করবা, লাগলে 10টা ডিফারেন্ট ভোকাবুলারি পড়বা। এইচএসসিতে ভোকাবুলারি খুব একটা আসে না, সো এটা প্রবলেম না। বাট তুমি হচ্ছে তোমার যদি গ্রামার উইকে তুমি বেশি করে গ্রামার প্র্যাকটিস করবা, তোমার যদি ইংলিশ ফার্স্ট পেপারের আনসিন পার্ট করতে প্রবলেম হয়, যেরকম অনেক কিছু থাকে, হচ্ছে কোয়েশ্চেন আনসার থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, ট্রু ফলস থাকে, এগুলো করতে যদি প্রবলেম হয় তোমরা ইংলিশ বেশি প্র্যাকটিস করবা। তারপর তোমাদের যদি গ্রাফ, তারপর হচ্ছে কম্পোজিশন, প্যারাগ্রাফ, এসে এগুলো যা যা লিখতে প্রবলেম হয় ওগুলো বেশি করে প্র্যাকটিস করবা। যেসব ফরম্যাট মনে থাকে না ওগুলো বারবার করে দেখবা। সো লাইক ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকবা। ইম্পর্টেন্টলি যেহেতু যারা আইসিটিতে উইক, তোমরা প্রত্যেক দিন হচ্ছে ধরো 2-3টা করে সিকিউ প্র্যাকটিস করা ট্রাই করবা। আর যেহেতু আইসিটিতে যেগুলো থিওরিটিক্যাল না, যেগুলো ধরো গেটের প্রবলেম, তারপর ওয়েব ডেভেলপমেন্টের প্রবলেম, যেসব প্রবলেমগুলো থাকে এগুলো কিন্তু তুমি যদি ঠিকমতো বুঝে যাও, এগুলো লিখতে তো টাইম লাগে না। সো তুমি যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো, প্রত্যেকদিন যদি আইসিটির জন্য এরকম আধা ঘন্টা সময় দাও সিকিউ সলভে, এমসিকিউ সলভে, ইট উইল বি বেস্ট ফর ইউ। তাছাড়া বাংলাতে আমরা অনেক ট্রিকি কোয়েশ্চেন করে, সো বাংলার এমসিকিউ সলভ করা লাগবে। সো এটার জন্য আমরা এবার কি আসবো, এমসিকিউ ডেইলি প্র্যাকটিস।
এটার জন্য সবগুলোর জন্যই সেম পাস্ট পেপার ফোকাসড, কারণ ওই সেম রিপিটেড প্যাটার্নের কোয়েশ্চেনগুলোই আসতে থাকে, সে হচ্ছে অলওয়েজ। সো তুমি আইসিটি ও এমসিকিউ, আইসিটির এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা, বাংলার এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা, ইংলিশে মানে তুমি ইংলিশের প্র্যাকটিস তো আলাদা, কিন্তু বাংলা, আইসিটি, গ্রুপ সাবজেক্ট এগুলোর জন্য এভরিডে যদি পারো এমসিকিউ প্র্যাকটিস করবা। দরকার পড়লে ধরো একদিন ধরো 2 ঘন্টা বা 1 ঘন্টাই ধরলাম, 1 ঘন্টা অ্যাকাউন্টিংয়ের এমসিকিউ প্র্যাকটিস করলা, তারপর আর একদিন 1 ঘন্টা মার্কেটিং, 1 ঘন্টা ম্যানেজমেন্ট, এভাবে প্র্যাকটিস করলা, তারপর আইসিটি 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা, এগুলো একভাবে প্র্যাকটিস করলা। এখন যেগুলো হচ্ছে বেশি ম্যাথমেটিক্যাল না বা খুব বসে বসে সলভ করা লাগে না, তুমি শুয়ে বসেই করতে পারো, ওগুলো তুমি ডেইলি এমসিকিউ যে শুয়ে বসে আধা ঘন্টা 20 মিনিট করলেই হয়। কিন্তু দেয়ার আর সাবজেক্টস লাইক অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, তারপর বাংলা, আইসিটি, এগুলো কিন্তু তোমার ডেইলি এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে, নাহলে তুমি একটা ফাম্বেল করে ফেলবে এক্সামে, তোমার মনে হবে যে না আমি তো পারবো। কিন্তু এমসিকিউ এর জায়গাটা অনেক ট্রিকি, আর আমরা সবাই এত সিকিউ ফোকাস থাকি, আমরা ভুলেই যাই যে এমসিকিউতে একটা সার্টেন নাম্বার থাকে, আর এমসিকিউতে তুমি একটা ভালো নাম্বার তুলতে পারো তাহলে তোমার কিন্তু এ প্লাসটা কাইন্ড অফ কনফার্ম হয়ে যায়। তুমি যদি 25-এর উপরে হচ্ছে এমসিকিউতেই তুলতে পারো, তোমার কিন্তু সিকিউ নিয়ে অতিরিক্ত টেনশন করা লাগে না যে না আমার 50-এর উপরেই পাওয়া লাগবে। তুমি যদি 50ও পাও আর তুমি যদি এমসিকিউতে 25 পেয়ে যাও, বা আরেকটু মানে এমসিকিউতে ধরো 25-এর উপর পাও, অথবা সিকিউতে ধরো 50-এর উপর পাও, লাইক 60 মতো পাও, তাহলে কিন্তু দ্যাটস এনাফ। আবার আর একটা জিনিস কি, লাইক টেস্ট পেপারে যে সবাই অলওয়েজ এ প্লাস পায় এমন না, সবাই এমন অনেক মানুষ আছে যারা ধরো একটু ধীরে সুস্থে পড়াশোনা করতেছে, বা যারা রিসেন্টলি সিলেবাস কমপ্লিট করা স্টার্ট করছে, ওরা কিন্তু একেবারেই টেস্ট এক্সামে যে এ প্লাস উঠাইতে পারবে না। তোমরা যদি 70ও গ্র্যাপ করতে পারো দ্যাট ইজ গুড এনাফ। এরপর যখন তোমরা ওই যে অফটা পাবা এইচএসসির আগে, তখন তোমরা আরো একটু পড়তে পারবা, আরো বেটার করতে পারবা, আরো মডেল টেস্ট দিয়ে আরো বেশি সলভ করতে পারবা। সো তো আস্তে আস্তে আগাবা। তুমি যদি এখন শুরু করতেছো সিলেবাস পড়া, বা এখন যদি তুমি হাফ ওয়ে কমপ্লিট করছো, তুমি সমস্যা নেই, তুমি ওভাবে করে আগায় যাও, আস্তে আস্তে তুমি আস্তে আস্তে ডেভেলপ করার ট্রাই করবা। অতিরিক্ত প্রেশার নিয়ে যদি তুমি একেবারে হচ্ছে সবকিছু গজা খিচুড়ি করে পড়া শুরু করো তাহলে কিন্তু হবে না, তোমার শিক্ষাও হবে না, তোমার টাইমটাও নষ্ট হবে। সো আস্তে আস্তে এফিসিয়েন্টলি যতটুকু পড়া পসিবল, যতটুকু মাথায় ঢুকে বুঝে পড়া পসিবল, দ্যাট ইজ গুড এনাফ ফর ইউ। সো তাহলে আমরা বুঝতেছি যে আমরা কি করবো, গ্রুপ সাবজেক্টে সিকিউ অ্যানালিসিস করবো, অবভিয়াসলি বাংলা, ইংলিশ, আইসিটির পাস্ট পেপার সলভ করবো। এগুলোর জন্য মোস্টলি পাস্ট পেপার ইম্পর্টেন্ট। আমি এভরিডে বাংলার 10টা করে সিকিউ পড়তাম, আমার পড়তে খুবই বিরক্ত লাগতো, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি কিছু বুঝতাম না কি লিখছে, তাও আমি প্র্যাকটিস করতাম। কেন? ওই যে প্যাটার্নটা দেখার জন্য, আমি কিভাবে লিখলে টিচারদের কাছে ভালো নাম্বার পাইতে পারে। আর একটা জিনিস হচ্ছে, তুমি যদি প্যাটার্নটা বুঝো তোমার কাটাকাটি কম হবে, তোমার মাথার মধ্যে এত বেশি চিন্তা করা লাগবে না যে আমি কি লিখবো না লিখবো। তুমি যদি কাটাকাটি না করো, তোমার যদি স্ট্রাকচারটা সুন্দর থাকে, প্যাটার্নটা সুন্দর থাকে, প্যারাগ্রাফ সেটিংগুলো ঠিক থাকে, তাহলে কিন্তু তুমি একটা ভালো নাম্বার পেতেও পারো। আমরা জানি অনেক টিচাররা পড়ে সিকিউ, আবার অনেক টিচাররা পড়ে না। ধরো যারা পড়ে না ওদের কাছে যদি তুমি ভালো করে প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে ইজিলি। তারপর এমসিকিউ এর ডেইলি প্র্যাকটিস, এটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে তুমি একটা ভালো নাম্বার সিকিউর করতে পারো, তাহলে দ্যাট ইজ বেস্ট ফর ইউ। তাহলে তোমার অতিরিক্ত টেনশন করা লাগবে না সিকিউ না। অনেক সময় আমরা বাংলায় সিকিউ লিখে শেষ করতে পারি না, ওইখানে যদি তোমার এমসিকিউতে ধরো 25-এর উপর নাম্বার থাকে, তাহলে তোমার কিন্তু টেনশনটা অনেকটা কমতেছে। দেখছো, লাইক বাংলা ইংলিশে কিন্তু অনেকে এভরি ইয়ার এ প্লাস মিস করে। সো জাস্ট সো দ্যাট তোমরা মিস না করো, বাংলা ইংলিশ কিন্তু ডেইলি একটা প্র্যাকটিসের মধ্যে রাখা লাগবে। এই দুটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, সো তোমাদের হেল্পের জন্য, যাতে তোমাদের সবার একটু হেল্প হয়, এ কারণে হচ্ছে একটা কোর্স আছে আমাদের এইচএসসি 27 ব্যাচের ফোকাসড। সো এখানে আমরা বিষয়ভিত্তিক টপিক ওয়াইজ একাডেমিক ক্লাস নিচ্ছি। যে ধরো তোমরা যারা এখনো ফুললি সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, বা একটা রিক্যাপ বা রিভিশন চাচ্ছ, তাদের জন্য এটা অনেক বেশি ভালো হবে। তারপর বেসিক টু প্রো ম্যাথ সলভিং ক্লাস, যেগুলো ধরো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এগুলোর জন্য। তারপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, 1 শট ক্লাস। সো এমসিকিউ অনেক সময় আমাদের হয় কি, আমরা ধরো নিজে পড়তেছি, মনে থাকতেছে না, কেউ যদি আমাদের সাথে একটু পড়ে বা আমাদের যদি একটু এক্সপ্লেন করে পড়ায় দেয়, একটু হচ্ছে এক্সাম্পল দিয়ে সলভ করে পড়ায় দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য এমসিকিউগুলো মনে রাখা ইজিয়ার হয়ে যাবে। আমরা একটা প্যাটার্ন রিকগনাইজ করে ফেলবো এমসিকিউর কাছে। সব কিছুরই প্রত্যেকটা কোয়েশ্চেন একটা প্যাটার্ন থাকে, আমরা যদি ওগুলো রেকগনাইজ করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে ওই জিনিসটা একটু মাস্টার করতে পারবো। সো তারপর 90% কমন উপযোগী টেস্ট পেপার সলভিং ক্লাস। অবভিয়াসলি টেস্ট পেপার সলভিং ক্লাস অনেক ইম্পর্ট্যান্ট, কাজ আমাদের ওই যে বললাম না কোয়েশ্চেন রিকগনিশন কোথা থেকে করতে পারবো, আমরা কোথা থেকে শিখতে পারবো, হচ্ছে টেস্ট পেপার সলভিং থেকে। এখন তুমি একা এটা নাও করতে পারো, তুমি একা ধরতেও না পারো, এর জন্য আমরা তোমাকে হেল্প করার জন্য থাকবো। এছাড়া আছে ঢাবির বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালিসিস ক্লাস, তারপরে 1 বছর সিলেবাস শেষ করা কমপ্লিট যে মাস্টার প্ল্যান, এগুলো তো থাকছেই। এবার ডেডিকেটেড ডাউট সলভিং গ্রুপ, আমাদের একটা সলভিং গ্রুপ আছে যেখানে আমরা সবাইকে হেল্প করি হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে। আর হচ্ছে
দাগানো স্লাইডস এগুলো তো আছেই। ধরো তোমরা হচ্ছে সিলেবাস শেষ করতে পারো নাই, বা তোমরা একটু রিভিশন দিতে চাও, বা তোমাদের হাফ ওয়ে শেষ হয়েছে, অথবা তোমরা বুঝতেছো না আর একটু কীভাবে মিনিমাইজ করে একটু বেটারভাবে পড়তে পারবো, এগুলোর জন্য এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে। আর যদি তোমাদের কোর্স নাও কিনতে চাও, বা যদি তোমাদের মনে হয় যে কোর্স লাগবে না, তাহলে জাস্ট এই গাইডলাইনটা ফলো করলেই দ্যাট ইজ গুড এনাফ ফর ইউ। কারণ সামনেই টেস্ট এক্সামের পরেই এইচএসসি, এখন সবাই অনেক প্রেশার, অনেক স্ট্রেসের মধ্যে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু রিভিশনটা কমপ্লিট করতে পারবা, তোমার জন্যই ভালো হবে। আর তোমার হচ্ছে পরে স্ট্রেসটা কমবে। তুমি যত বেশি কমপ্লিট করতে পারবা, যত বেশি প্র্যাকটিস করতে পারবা, যতটুকু মিনিমাইজ করে নিয়ে আসতে পারবা, তত তোমার জন্যই বেশি হেল্পফুল হবে। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, তোমাদের সামনে টেস্ট এক্সাম। হোপ তোমাদের একটু হেল্প হবে বাই দিস গাইডলাইন। থ্যাংক ইউ।